ডাক্তার শফিকের বাসায় যাচ্ছেন তারেক রহমান, এরপর যাবেন নাহিদের বাসায়। গুলশান কার্যালয়ে দিনভর ব্যস্ততা, প্রস্তুত হচ্ছে মন্ত্রিসভা। প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। দেশের ইতিহাসে প্রথমবার দক্ষিণ প্লাজায় মঙ্গলবার শপথ নেবেন এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। গণভোটের পূর্ণ রায় মানতে হবে মন্তব্য জামায়াত আমিরের। ভোটে অনিয়মের প্রতিবাদে কাল 11 দলীয় জোটের বিক্ষোভ। বিএনপি সরকার গঠনের পর ভারতের সাথে টানাপোড়েন কাটবে, যুক্তরাষ্ট্র চীনের সাথেও ভালো হবে সম্পর্ক, মত বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্র নীতিতে সফল অন্তর্বর্তী সরকার, দাবি প্রেস সচিবের। সুষ্ঠু নির্বাচনে আত্মমর্যাদা ফিরেছে পুলিশের। হাইকোর্টের নির্দেশে রমজানে বন্ধ থাকবে হাই স্কুলের ক্লাস। রোজায় সমান সুযোগ নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। জাতীয় নির্বাচনে মাঠে প্রতিপক্ষ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে গুলশান কার্যালয় থেকে জামায়াত আমিরের বাসা বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দেন। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। এর আগে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে ব্যস্ত সময় কাটান তারেক রহমান। দুপুর 12:30টার দিকে নিজ কার্যালয়ে দলের নির্বাচিত ও সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করতে তার বসুন্ধরার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা জানি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনে অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান এবং এই মুহূর্তে উনি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি তথ্য আছে আপনার কাছে? সাথী, অল্প কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ গুলশানে যে তার রাজনৈতিক কার্যালয় আছে সেখান থেকে তিনি বের হয়েছেন। বের হয়ে একদম আমরা একটু সাথেই ছিলাম, কিন্তু যে বহরটি আছে সেই বহরটি আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি, অর্থাৎ তার যে বাসভবন অর্থাৎ 196 নম্বর রোড হয়ে নৌবাহিনীর যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারের ভিতর দিয়ে আসলে তিনি তার বহরটি এগিয়ে গিয়েছে। তো যে কারণে আমাদেরকে একটু বিকল্প একটি রাস্তা ধরে কিন্তু সামনে আসতে হয়েছে। সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে আমরা আছি রাস্তায়। তো কিছুটা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহরটি কিছুটা সামনে এগিয়ে গিয়েছে। আর যেটি আপনি বলছিলেন সেই জায়গা থেকে বলি যে অর্থাৎ গতকালই তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেই ঐক্যবদ্ধ হয়ে দেশকে চালানোর যে একটি বিষয় সেটি কিন্তু উল্লেখ করেছেন। সেই জায়গা থেকে আসলে এই যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তার যে এই যে বাসভবনে গিয়ে সাক্ষাৎ, এটি কিন্তু তার একটি বহিঃপ্রকাশ। তিনি বলেছেন যে অর্থাৎ কোনোভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটি প্রতিহিংসায় যাতে রূপ না নেয় সেই বিষয়টি কিন্তু বারবার তিনি বলার চেষ্টা করেছেন। গতকাল আমরা দেখেছি সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে প্রশ্নোত্তরেও তিনি এই কথাগুলোই বারবার বলেছেন যে আইনের যে সুশাসন প্রতিষ্ঠা করা সেটি কিন্তু একদমই তিনি দৃঢ় প্রতিজ্ঞ অঙ্গীকারও করেছেন, তার কথাই উঠে এসেছে। এই বিষয়গুলোই সামনে এসেছে। আর ব্যস্ততার কথা যেটি বলছিলেন সেটি একেবারেই অব্যাহত আছে বিএনপি চেয়ারম্যান, বিশেষ করে একেবারেই কিন্তু আর একটি দিন মাত্র শপথ গ্রহণ করতে সেই জায়গা থেকে বিএনপি সরকারে যাচ্ছে এবং আগেই যেটি বলা হয়েছিল প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেটি আসলে শুধু অপেক্ষার ক্ষণ গণনা মাত্র সেই বিষয়টি আছে। এখন মন্ত্রিপরিষদ নিয়ে একটি আলাপ আলোচনার জায়গা তৈরি হয়েছে, সেটি ব্যতিব্যস্ততা রয়েছে। আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব থেকে শুরু করে দলের যে স্থায়ী কমিটির যে মেম্বার যারা আছেন তারা দিনভরই এখানে ছিলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নেতারাও এখানে ছিলেন। অর্থাৎ তাদের সঙ্গে একটি ধারাবাহিক আলোচনা কিন্তু অব্যাহত আছে যে সামনে মন্ত্রিপরিষদটা আসলে কিভাবে গঠন করা হবে সেই বিষয়গুলো কিন্তু রয়েছে আলোচনায়। এখন মূল যে বিষয়টি রয়েছে, আমরা যতটুকু তথ্য আছে আমাদের কাছে যে বিএনপি যে সরকার গঠন করবে সেখানে মন্ত্রিপরিষদের বিষয়টি কেমন হবে, সেখানে যে সর্বশেষ যতটুকু তথ্য আমাদের কাছে আছে যে স্থায়ী কমিটির যে বর্ষিয়ান যে নেতা যারা আছেন তাদের যারা অভিজ্ঞতা আছে, একই সঙ্গে তারুণ্য নির্ভর অর্থাৎ তরুণ নেতাদেরকে আসলে সামনে নিয়ে এসে সেখানেও তাদেরকে একটু বড় দায়িত্বে আনা, এমন একটি চিন্তা ভাবনাও বিএনপি রয়েছে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছে, তিনি যেটি বিগত সময়গুলোতে তার বক্তব্যে তিনি বলেছেন সেই বিষয়গুলোই কিন্তু এখন সামনে আসছে। এখন মূল বিষয়গুলি একটু দেখা যে এই
দীর্ঘ 2 যুগ পর প্রায় যে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায়, এখন সামনে আসলে কিছুটা চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জের কথাগুলো আমরা দেখেছি গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করেছেন। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চান তিনি, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া, এই কথাগুলোই কিন্তু আসলে সর্বোপরি আমরা বারবার তার বক্তব্যে দেখেছি। এখন সাথী আমরা আছি রাস্তায় বহরটি, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ করতে, সেটি আমরা কিছুটা পিছনে গাড়িবহর থেকে হয়তো আমরা বলতে পারবো যে এতক্ষণে হয়তো অনেকটাই কাছাকাছি তিনি পৌঁছে গেছেন, এমন একটি বিষয় আমরা রাস্তায় থেকে যতটুকু বুঝতে পারছি সেটি বলাই বাহুল্য। সব মিলিয়ে বলতে গেলে এরপরে রাত 8টা নাগাদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তিনি দেখা করবেন, এমন একটি তথ্য আছে, তো পূর্ব ঘোষিতই ছিল। তো আমরা রাস্তায় আছি, তো যেটি বলছিলাম যে এতক্ষণে অনেকটাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর, সেটি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসভবন রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়, সেখানে অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে বলে আমরা আসলে এখন এখান থেকে ধারণা করছি। তো এই বিষয়গুলো আরো জানতে আপনার মাধ্যমে আমরা জানাতে চাই দর্শকদেরকে, আমাদের সহকর্মী হাসান আল মামুন আছেন সেখানে, নিশ্চয়ই আমরা মামুনের কাছ থেকে আমরা সর্বশেষ তথ্যটুকু জানতে পারবো। মামুন। জি আনোয়ার, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তিনি আসবেন জামায়াত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তার বাসায়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু ইতিমধ্যেই তার বাসাতে অবস্থান করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে জামাতের আমিরের সাথে কিন্তু এখানে অবস্থান করছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি 14 গ্রাম আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন, তিনিও এসেছেন এখানে জামায়াতের আরও অন্যান্য নেতারা রয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ সৈয়দ, দলের সেক্রেটারি জেনারেল জুবায়ের এহসানুল মাহবুব জুবায়ের, তিনি রয়েছেন। এছাড়া আরও অন্যান্য নেতারা রয়েছেন ভেতরে। যদি একটু দেখায় যে জনাব তারেক রহমান তার আশাকে কেন্দ্র করে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এবং এখানে উৎসুক জনতাও কিন্তু চরম আকারে ভিড় করেছেন, তাদেরকে সরিয়ে দিয়েছেন। এখানে আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি তারাও কিন্তু যেই গেট রয়েছে জামায়াত আমিরের, যেই বসুন্ধরার বাসা, সেই বাসার যেই গেটটি রয়েছে, সেই গেটের সামনে থেকে কিন্তু সবাইকে সরিয়ে দিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই জনাব তারেক রহমান এখানে আসবেন, তারই প্রেক্ষিতে কিন্তু এখানে সবাই সতর্ক অবস্থানে রয়েছেন, এবং যারা এখানে উৎসুক জনতা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো কতক্ষণ নাগাদ তিনি এখানে আসবেন আসলে সেটি এখন দেখার বিষয়। এবং জনাব তারেক রহমানকে জামায়াতে আমিরের যেই বাসভবন রয়েছে সেই বাসভবনে রিসিভ করার জন্য কিন্তু জামায়াতের পক্ষ থেকেও তারা সর্বোত্তক প্রস্তুতি নিয়ে রয়েছেন। তারা আসলেই তিনি এই বাসভবনে প্রবেশ করবেন এবং জামায়াতের আমিরের সাথে কথা বলবেন। তবে কোন কোন বিষয় নিয়ে আসলে এখানে কথা হবে সেটি এখন প্রশ্ন থেকে যাচ্ছে, এবং জামায়াতের আমিরের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো বলা হবে সেটিও কিন্তু একটি বিষয় রয়েছে। তবে একটি বিষয় হচ্ছে যে সারা দেশে নির্বাচন পরবর্তী যেই সহিংসতা, সেই সহিংসতার বিষয়ে হয়তো জনাব তারেক রহমানের সাথে কথা বলবেন জামায়াতের আমির, এমনটিও আমরা এখান থেকে জানতে পেরেছি। তবে তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। তিনি চলে এসেছেন, তার যেই গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। আপনারা দেখছেন যে জনাব তারেক রহমানের যেই গাড়ি, সেই গাড়ি কিন্তু জামায়াত আমিরের যেই বাসভবন বসুন্ধরার বাসভবন, সেই বাসভবনে প্রবেশ করছেন, এবং তার গাড়িবহরের যেই গাড়ির বহর রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আপনি দেখছেন যে আইন শৃঙ্খলার বাহিনীর যারা রয়েছেন, এসএসএফের যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। এবং এই যে জনাব তারেক রহমানের আগমনকে ঘিরে এখানে যে উৎসুক জনতা রয়েছেন, তারা কিন্তু এক পলক জনাব তারেক রহমানকে দেখার জন্য কিন্তু ভিড় করেছিলেন। আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু জনাব তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের মধ্যে থেকে 2টি গাড়ি ভেতরে প্রবেশ করার পরই কিন্তু জামায়াত আমিরের বাসভবনের যেই গেটটি রয়েছে সেই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা অবস্থান করছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো ঘটনা এখানে না ঘটে, সেজন্য কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এবং এই যে জামায়াত আমিরের সাথে জনাব তারেক রহমানের
সাক্ষাৎটি এটি কিন্তু সারা দেশের মধ্যে একটি ইতিবাচক সাড়া ফেলেছে ইতিমধ্যে, এবং আজকে যে একজন বিরোধী দলীয় নেতার সাথে আগামীর বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি দেখা করতে এসেছেন, এবং এটিকেই অনেকে ইতিবাচকভাবে দেখছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার পরে যেই জাতীয় নির্বাচন হলো, সুষ্ঠুভাবে একটি নির্বাচন হলো, বলা চলে যে ইতিহাসের সেরা নির্বাচন, যেই নির্বাচনে সারা দেশে কোথাও কোনো রক্তপাতের ঘটনা ঘটেনি, কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, সেরকম একটি নির্বাচনের পরে কিন্তু একটি দলের যিনি বিরোধী দলের নেতা হবেন তার সাথে দলের আগামী বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি দেখা করতে এসেছেন, এটি কিন্তু এক ধরনের ব্যাপক সাড়া ফেলেছে। আজকে এই যে জনাব তারেক রহমান যিনি ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তার এই সাক্ষাতে মূলত জামাতের পক্ষ থেকে আমরা একটু আভাস পেয়েছিলাম এতটুকু যে নির্বাচন পরবর্তী যে বেশ কয়েকটি জায়গাতে যে সহিংসতা হয়েছে, সেখানে দু একটি জায়গায় প্রাণহানির ঘটনা ঘটেছে, দু একটি জায়গায় অনেক সহিংসতা হয়েছে, সেই সব বিষয়ে হয়তো ডাক্তার শফিকুর রহমান জনাব তারেক রহমানের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, কিভাবে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়া যায়, কিভাবে বিরোধী দলের থেকেও সরকারকে সহযোগিতা করা যায়, তাদের পক্ষ থেকে যেসব দাবি দেওয়া সেসব দাবি দেওয়া নিয়েই হয়তো জনাব তারেক রহমানের সাথে কিন্তু আজকের যেই সাক্ষাতে এইসব বিষয় নিয়েও হয়তো কথা হতে পারে। এখন বিষয় হচ্ছে যে কতক্ষণ নাগাদ আসলে এই বৈঠকটি চলবে বা এই সাক্ষাতের সময়টি নেবে সেটি এখন দেখার বিষয়, এবং এই সাক্ষাতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটি হয়তো যিনি জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি হয়তো সংবাদ কর্মীদেরকে জানিয়ে দেবেন, এমনটি আমরা আশা করছি। এবং বিএনপির যেই মিডিয়া সেলের সদস্যরা এসেছেন এখানে, তাদের পক্ষ থেকেও কিছু জানানো হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকে যায়। তবে সংবাদ কর্মী আমরা যারা আছি তারা সকলেই অপেক্ষার মধ্যেই রয়েছে আসলে যে এই যে জনাব তারেক রহমান এখানে প্রবেশ করেছেন, এই বৈঠকটি কতক্ষণ চলবে এবং কতক্ষণ নাগাদ আসলে তিনি বের হবেন, বের হওয়ার পরে আসলে কেউ তাদের পক্ষ থেকে মিডিয়াতে কথা বলবেন কিনা সংবাদ মাধ্যম কর্মীদের উদ্দেশ্যে, যে কি কি বিষয়ে কথা হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে সেটি জানানো সম্ভব হবে কিনা, এটি এখন আসলে সময়ের প্রেক্ষিতে সেটি জানানোর বিষয়। তবে দেখছেন যে যেই মূল গেটটি রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়, যে জামাত আমিরের যে বাসাটি ডাক্তার শফিকুর রহমানের বাসার যে মূল ফটক, সেই ফটকটি আটকে দেওয়া হয়েছে পুরোপুরি, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, উৎসুক জনতা তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কিন্তু তারা এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। আসলে জনাব তারেক রহমানকে তারা দেখতে এখানে ভিড় করেছেন। আরেকটি একটু জানাতে চাই যে এই বৈঠক শেষ হওয়ার পরে আসলে আমরা জানাতে পারবো যে কোন কোন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। তো জামাত আমিরের বাসার সামনে থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সাথী। অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন এবং হাসান আল মামুন। রীতি ভেঙে নতুন এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানিয়েছেন, এএমএম নাসির উদ্দিনের শপথ পাঠ করানোর বিষয়ে চিঠি পাওয়া যেতে পারে আজ। শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশের পর এবার নতুন সরকারের শপথ গ্রহণের পালা। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি চলছে, যা এতদিন হতো সংসদ ভবনের অভ্যন্তরে। শপথ পাঠ করানো নিয়ে আলোচনা ছিল। গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ এমপিদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর কথা। এই বাস্তবতায় মঙ্গলবার শপথ পড়াতে যাচ্ছেন সিইসি। 3 দিনের ভিতরে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, সে বিধান রয়েছে।
মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এরপর সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ ছিল। এবার রেওয়াজ ভাঙছে। সংসদের দক্ষিণ প্লাজাতেই শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এছাড়া আসার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোব্গে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার। এর আগে অবশ্য ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা কম। প্রতিবেদনে জানানো হয়েছে একই দিন মুম্বাইয়ের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় ঢাকায় আসতে পারছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয়ের পরিবেশ ও তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি। 7 দেশে পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণভোটের রায় পুরোটাই মানতে হবে, খণ্ডিত অংশের বাস্তবায়ন দেখতে চায় না জামায়াত। দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, সরকারি দল ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে জনগণের পক্ষে অবস্থান নেবে জামায়াত ইসলামী। এর আগে নির্বাচনী জনসভায় যাওয়ার সময় হৃদরোগে মারা যাওয়া শাহ আলম এবং কটিয়াদিতে জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল সালামের পরিবারের সঙ্গে দেখা করবেন জামায়াত আমির। বলেন, যে কোনো প্রয়োজন ও সংকটে পরিবারটির পাশে থাকবে জামায়াত ইসলামী। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই। সংস্কারের যে প্রস্তাবের উপরে গণভোট হয়েছে এটা পুরাটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই। সরকারি দল বিরোধী দল হাতে হাত ধরে চলবে যদি সঠিক পথে দেশ চলে, কিন্তু বেঠিক পথে চললে তো ওই চাকা ওখানে চালাবো না। কারচুপি করে 32 আসনে স্বল্প ভোটের ব্যবধানে জামায়াত জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে 11 দল। এর প্রতিবাদে সোমবার বিকেল 4:30টায় বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি দাবি করলেও জোটের এমপিরা শপথ নেবেন এবং সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানানো হয়েছে। এদিকে অভিযোগ নিয়ে প্রার্থীদের হাইকোর্টে শরণাপন্ন হতে বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও কিছু কিছু আসনে কারচুপির অভিযোগ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনে অনিয়মের অভিযোগ জানাতে রবিবার নির্বাচন ভবনে যান 11 দলের প্রতিনিধি দল। 4 নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ভোটে কারচুপি ও সহিংসতার প্রতিবাদে সোমবার বিকালে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানান তিনি। শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। এদিকে তড়িঘড়ি করে নয়, বরং যথাসময়ে ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না, নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী। প্রত্যাশার চেয়েও কমিশন ভালো নির্বাচন আয়োজনে সক্ষম হয়েছে বলেও দাবি করেন এই কমিশনার। নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভোট দাঁড়িয়েছে প্রায় 4.25 কোটি, যা প্রদত্ত ভোটের 49.97%। ধানের শীষ প্রতীকে লড়াই করে 291 জন এ ভোট পেয়েছেন। এরই মধ্যে দলটি 209 আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর জামায়াতে ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে। এবার দাঁড়িপাল্লায় পেয়েছে 2.25 কোটির বেশি ভোট, যা 31.76%। 68টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোট পেয়েছে 3.05%। সংসদ ও গণভোটের 3 দিন পর রবিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোটের এই হিসাব প্রকাশ করা হয়। এবার সংসদ নির্বাচনে মোট ভোট পড়েছে 59.44%। 1.5 বছর আগে গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা, অর্থনীতি, পররাষ্ট্রনীতিতে সফল ভূমিকা রেখেছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পুলিশ। প্রেস সচিব আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পেরেছে দেশের গণমাধ্যম। 2024-এ রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই নির্বাচন নিয়ে দেশ জুড়ে চলে নানা আলোচনা, হবে কিনা তা নিয়েও চলে জল্পনা কল্পনা। তবে সবকিছু ছাপিয়ে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এমন পরিস্থিতিতে রবিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। এই সময় নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে সফল ভূমিকা রেখেছে অন্তর্বর্তী সরকার। ফরেন রিজার্ভ যেটা, সেটা IMF এর হিসাবে 16-17-15 এই সমস্ত এত বিলিয়ন ডলার হয়ে গেছিল, আর আজকে সেটা দাঁড়িয়েছে 29, এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে 34 বিলিয়ন ডলার। প্রেস সচিব আরও জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুলিশের ওপর জনগণের আস্থা বেড়েছে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষকরাও ইতিবাচক কথা বলছেন। হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন হোম মিনিস্ট্রি, তারা চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য। এই ইলেকশনটা অনেক দিক দিয়ে এটা খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সদ্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলেও জানান প্রেস সচিব। এই পুরো 18 মাসে একটা গুম হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের পর বদলে গেছে বাংলাদেশের ভেতর বাইরের অনেক কিছু। একদিন পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। বন্ধু দেশ, বড় অর্থনীতি দেশগুলোর সাথে কেমন হবে নতুন সরকারের কূটনীতি, সেই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে। নির্বাচনে বিপুল বিজয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতারা। বার্তা পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশের আগামী সরকারের সাথে বড় দেশগুলোর সম্পর্ক কেমন হতে চলেছে। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রনীতি কেমন হবে নতুন সরকারের, দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেন তারেক রহমানকে। বিজয়ী দলনেতার জবাব আগের মতোই দৃঢ় আর স্পষ্ট, সবার আগে বাংলাদেশ। ফরেন পলিসি which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশা করছেন প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে অচিরেই। তবে তাদেরও বিশেষ কোনো দলকেন্দ্রিক রাজনীতি থেকে বের হতে হবে। যেহেতু ভারতের সাথে সম্পর্ক গত 1.5 বছরে খারাপ হয়েছে,
বাংলাদেশের জনগণের যে এই আকাঙ্ক্ষা আশা যেটা করছে সেটা হলো সম্পর্কটার মধ্যে যেন মিউচুয়াল রেসপেক্ট থাকে। বিগত সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু এটা সরকার কেন্দ্রিক সম্পর্ক তৈরি হয়েছিল। বন্ধুত্বটা হবে কিসের ভিত্তিতে? সমতা এবং মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদের সমস্যা হওয়া উচিত না। কারণ আগে যে পররাষ্ট্রনীতি ছিল আগের সরকারের, সেটাতে অনেকেরই আপত্তি ছিল যে অনেক বেশি ভারতের প্রতি বেশি ঝুঁকেছিল। যুক্তরাষ্ট্র চীনের সাথেও সম্পর্ক গতিশীল হবে মনে করেন তারা। যে চীনের সাথেও বাংলাদেশের একটা বড় সম্পর্ক, এবং ওটা বড় আকারেই কিন্তু অর্থনৈতিক সম্পর্ক। আমেরিকার সাথে সম্পর্ক সবসময় বিভিন্ন লেভেলে সম্পর্ক ছিল। সব বাণিজ্যের ব্যাপারে কিন্তু মনে রাখতে হবে যে অন্য দেশের সাথে কি সম্পর্ক সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নতুন সরকার সাধারণ মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এরই মধ্যে কূটনীতিতে দৃশ্যমান চ্যালেঞ্জ হবে বন্ধু দেশ থেকে বিনিয়োগ নিয়ে আসা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র রমজানের কারণে 8ই মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ পুরো রমজানে বন্ধ থাকবে ক্লাস। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দিয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একরকম আদেশ এবং স্কুল শিক্ষার্থীদের জন্য অন্যরকম আদেশের আইনি বৈধতা নেই। উভয় পক্ষকে রোজা পালনের সমান সুযোগ নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি সরকারি বেসরকারি স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের রোজা পালনে যেন ভোগান্তি না হয় সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। তবে কোনো পাবলিক পরীক্ষা থাকলে তা এই নির্দেশনার বাইরে থাকবে বলে জানায় হাইকোর্ট। জনস্বার্থে বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার করা রিটের শুনানি শেষে এ আদেশ দেয় উচ্চ আদালত। মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলসমূহ সরকারি নোটিশ অনুযায়ী 8ই মার্চ হইতে বন্ধ রাখার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, মহামান্য আদালত তাহা 18 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলের প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে শেয়ার বাজারের সূচক ও লেনদেন বড় উত্থান দেখা গেছে। অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থানের দেখা মিলেছে। দিন শেষে ডিএসইএক্স সূচক 200 পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে 5,600 পয়েন্টে। গত 5 মাসের মধ্যে এটি ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। লেনদেনে 364টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে মাত্র 26টি। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1,275 কোটি টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রবি। সাভারে উদ্বোধন হলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেল চেইন আড়ং এর 33তম আউটলেট। সকালে সাভারের বিপণী বিতান নিউ মার্কেটের 2য় তলায় আউটলেটের উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ। তামারা হাসান আবেদ জানান, সাভার আউটলেটের উদ্বোধন দীর্ঘদিনের প্রতীক্ষিত এবং এই অঞ্চলে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও রূপান্তরের প্রতিফলন। আউটলেটে আড়ংয়ের জনপ্রিয় সাব ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ এবং এর পাশাপাশি রয়েছে নান্দনিক পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাক্সেসরিজ এবং স্কিন কেয়ার পণ্যের বিস্তৃত সংগ্রহ। সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সুনিপুণ সমন্বয়ে সাজানো এই পরিমিত ও সুপরিকল্পিত পরিসরটি গ্রাহকদের জন্য ফ্যাশন, লাইফস্টাইল এবং সচেতন জীবনধারার এক সমন্বিত গন্তব্য হয়ে উঠবে আশা প্রকাশ করেন তিনি। ব্র্যাক এর একটি সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য উদযাপন, টেকসই হস্তশিল্পের প্রসার এবং দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ কারিগর ও এই সম্প্রদায়ের ক্ষমতায়নে তাদের অঙ্গীকার অব্যাহত রেখেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।